ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ আমরা তার সম্পর্কে জানব। 1901 সালের 6 জুলাই কলকাতায় এক উচ্চ মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে সুপরিচিত ছিলেন। তার মায়ের নাম শ্রীমতী যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট গ্রামে। তবে পরবর্তীকালে তারা কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন। 1922 সালে মাত্র 21 বছর বয়সে সুধা দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তাদের 5 সন্তান ছিল। শ্যামাপ্রসাদের বয়স যখন মাত্র 33 বছর, তখন তার স্ত্রীর অকাল মৃত্যু হয় এবং তারপর তিনি আর দ্বিতীয়বার বিবাহ করেননি। 1917 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে 1921 সালে ইংরাজি অনার্সে প্রথম শ্রেণী পেয়ে বিএ ডিগ্রি লাভ করেন। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। 1925 সালে আইন পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান অধিকার করেন। 1926 সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান এবং 1927 সালে ব্যারিস্টার হিসাবে যোগ্যতা অর্জন করেন। 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। উপাচার্য থাকাকালীন তিনি কৃষিবিদ্যা, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জনস্বাস্থ্য পরীক্ষামূলক মনস্তত্ত্ব এবং এরোনটিক্সের মতো আধুনিক শাখার পঠন পাঠন শুরু করেন। কেউ বলে বাংলাকে ভেঙে দুটুকরো করেছেন তিনি, আবার কেউ বলে তিনি না থাকলে বাঙালি হিন্দুদের কোনো অস্তিত্বই থাকতো না। কেউ বলে তিনি খলনায়ক, আবার কেউ বলে তিনি হিন্দুদের রক্ষাকর্তা। 1947 সালের আগে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো অস্তিত্বই ছিল না। দেশভাগের সময় যখন সাম্প্রদায়িকতার আগুনে ছারখার হচ্ছিল বাংলা, সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম দাবি তুলেছিলেন হিন্দুদের রক্ষার জন্য বাংলাকে ভাগ করতে হবে। তার এই সিদ্ধান্ত নিয়ে আজও অনেক বিতর্ক হয়। আজও অনেকেই মনে করেন সেদিন শ্যামাপ্রসাদের ওই দাবি যদি না হতো, পশ্চিমবঙ্গের জন্মই হতো না। 1929 সালে তিনি বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হন, কিন্তু 1930 সালে তিনি পদত্যাগ করেন এবং পরে নির্দল প্রার্থী হিসাবে পুনর্নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিনায়ক দামোদর সাভারকারের আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু মহাসভায় যোগ দেন এবং 1943 থেকে 1945 সাল পর্যন্ত সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1941 সালে তিনি ফজলুল হক সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1947 সালে দেশভাগের সময় লর্ড মাউন্টব্যাটেনের কাছে চিঠি লিখে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ রাখার জন্য বাংলা বিভাজনের পক্ষে জোরালো সওয়াল করেন। তারই প্রচেষ্টায় আজকের পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি জওহরলাল নেহেরুর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারে শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে যোগ দেন। কিন্তু 1950 সালের ঐতিহাসিক নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, কারণ তিনি মনে করতেন এই চুক্তি পূর্ব পাকিস্তানের হিন্দু শরণার্থীদের স্বার্থ বিরোধী ছিল। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএসের সহযোগিতায় 1951 সালের অক্টোবরে তিনি প্রতিষ্ঠা করেন
ভারতীয় জনসংঘ, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ অনুচ্ছেদ 370 বা আর্টিকেল 370, যেখানে প্রবেশের জন্য বিশেষ পারমিট প্রথার তীব্র বিরোধী ছিলেন তিনি। কি এই আর্টিকেল 370? জম্মু কাশ্মীর তখন ভারতের মতোই একটি স্বাধীন দেশ, অর্থাৎ ভারতের মধ্যেই আরও একটি দেশ, যেখানে মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী, যেখানে ভারতের আইনসভা বা ভারতের সংবিধানের গুরুত্ব নেই, তাদের নিজস্ব সংবিধান রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকাও রয়েছে। তাই তিনি এর বিরোধিতা করেছিলেন যে একই দেশে দুটো সংবিধান চলতে পারে না, একই দেশে দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না, একই দেশে দুটো পতাকাও থাকতে পারে না। 1953 সালের 11ই মে জম্মু কাশ্মীরের সীমানা এলাকা মাধবপুর চেকপোস্ট তৎকালীন ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশে ছেয়ে গিয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার কড়া নির্দেশ ছিল যে কোনো মূল্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে ঢোকা থেকে আটকাতে হবে। অন্য রাজ্য থেকে কোনো নাগরিক কাশ্মীরে ঢুকতে গেলে বিশেষ পারমিট বা পাসপোর্টের প্রয়োজন হতো, কিন্তু সমস্ত আইনি নিষেধাজ্ঞাকে উড়িয়ে তিনি পারমিট ছাড়াই হুড খোলা জিপে চেকপোস্টের দিকে এগিয়ে এলেন। 52 বছর বয়সী এই বাঙালি পুলিশের আইজি যখন তার পথ আটকে দাঁড়ালো, তখন তিনি গর্জে বললেন, আমি ভারতের নাগরিক, আমার নিজের দেশে ঘুরতে যাওয়ার জন্য আমি কোনো বিদেশি পারমিট নেব না। কোনো পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করলে শেখ আবদুল্লাহ সরকার তাকে গ্রেপ্তার করে। প্রথমে তাকে শ্রীনগরের সেন্ট্রাল জেলে এবং পরে শহরের বাইরে একটি কটেজে রাখা হয়। সেখানে থাকাকালীন জুন মাসের মাঝামাঝি সময়ে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকরা জানান তার ফ্লুরিসি হয়েছে। অবশেষে 23শে জুন ভোর 3:40 চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তার মাতা যোগমায়া দেবী নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু তা নাকচ করে দেন। ফলে তার মৃত্যু আজও এক রহস্য।